আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জান্নাতুল মাওয়া ওর রোল নাম্বার কত জানো কেউ? জান্নাতুল মাওয়া, আমাকে শুনতে পাচ্ছো? তোমার ওয়ালাইকুম সালাম, তোমার রোল নাম্বার কত বাবা? জি ম্যাম। রোল নাম্বার? ম্যাম এই যে আমি এখন রিনেম করছি 20234। 20234। রোল নাম্বার আচ্ছা, ঠিক আছে। জি। ম্যাম রিনেম গত করে ক্লাসে, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় থিওরি শেষ করেছিলাম। আমাদের বোধহয় সৃজনশীল প্রশ্ন বাকি ছিল, তাই তো? ম্যাম আসলে আমি গত ক্লাস করতে পারিনি, লাস্ট সিটি এক্সামটাও দিতে পারিনি, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আম্মুকে নিয়ে। ও এই আচ্ছা, জন্য। ঠিক আছে। বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছ? বন্ধের আগে, হ্যাঁ, বন্ধের আগে আমরা প্রথম অধ্যায় থিওরি শেষ করেছিলাম। আমি ঠিক বলছি কিনা? আজকে আমরা সৃজনশীল সলভ করলে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বই দেখে আমাকে বলো, তোমাদের বইতে প্রথম অধ্যায়ের শেষে দেখো সৃজনশীল নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে, ঠিক আছে? ম্যাম একটু ফোন একটু বলবেন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। জি ম্যাম। নমুনা প্রশ্ন উত্তর প্রথমটা কি লেখা আছে বলো? একটা সাগরের বয়স 16 বছর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এর পরেরটা 2 নাম্বার। জনাব রহমান। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপর জনাব তামিম। পেজ নাম্বার বলো তো। পেজ নাম্বার 50 থেকে স্টার্ট। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন উত্তর, নমুনা প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া আছে ওগুলা একটু দেখবা, ঠিক আছে? ওকে। সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19, ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19। সরি। তারা মিয়া গ্রামের দরিদ্র শ্রেণীর লোক। তিনি তাল পাতা দিয়ে শৈল্পিক নকশা সহকারে হাত পাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রি করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত হাত পাখার চাহিদা বেড়ে যাওয়ায় কিছু সংখ্যক কর্মী নিয়ে তিনি বৃহৎ পরিসরে হাত পাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি ব্যবসার মাধ্যমে বিক্রির ব্যবস্থা করছেন। ক্রেতারাও কম মূল্যে পছন্দসই হাত পাখা কিনে সন্তুষ্ট, ফলে তারা মিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে। বিপণন কি বলো? এই প্রশ্ন এর আগে আমরা বহুবার পড়েছি। বিপণন কি? কে বলতে পারবে বিপণন কি মানে? বিপণন কাকে বলে? বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ভেরি গুড। জ্ঞানমূলক প্রশ্নেও এই প্রশ্নের আনসার খুঁজে পাবে তোমরা। ভোক্তাই বাজারের রাজা অথবা ভোক্তাই রাজা, এরকম একটা প্রশ্ন আমরা অনুধাবনমূলক প্রশ্নে দাগিয়েছিলাম, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এটা কোন পেজ আমি না খুঁজে পাচ্ছি। প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর খুঁজলেই তুমি এই প্রশ্নের আনসারটা পাবে। ভোক্তাই বাজারের রাজা অথবা ভোক্তাই রাজা। 43 নম্বর পেজে আছে।
মানে যে সৃজনশীল। সৃজনশীল তোমরা এটা পাবা না, পাবা না বলেই তো আমি দিচ্ছি। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি। ও আচ্ছা। কুমিল্লা বোর্ড 19-এ এই প্রশ্নটা এসছে, ঠিক আছে? জি ম্যাম। অথবা তোমাদের বইয়ের একদম পিছন দিকে দেখো যে 19 সালের প্রশ্ন দেওয়া আছে কিনা, সেখানে ম্যাম কিন্তু ভোক্তার বাজার রাজাটা কি বোঝালো, বুঝলাম না। ভোক্তাই ভোক্তা বাজারের রাজা অথবা ভোক্তাই রাজা, দেখো এরকম একটা প্রশ্ন আমরা দাগিয়েছিলাম তো অনুধাবনমূলক প্রশ্ন উত্তরে। জি ম্যাম 43 নাম্বার পেজ। হ্যাঁ, ওইখানে যে আনসারটা আছে আর এই প্রশ্নের আনসার একই হবে। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম আচ্ছা ঠিক আছে। এরপরে গ নাম্বার প্রশ্ন যেটা দেখো, তারা মিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে, ব্যাখ্যা করো। বিপণনের মৌলিক ধারণা কোনগুলো ছিল মনে আছে? প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি, বাজার, এগুলো ছিল আমাদের পণ্যের মৌলিক ধারণা, সরি বিপণনের মৌলিক ধারণা, ঠিক আছে? এখন বলেছে যে উদ্দীপকে তারা মিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে। আমি যে বিপণন ধারণাগুলোর নাম বললাম তার মধ্যে কোন মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে বলো। ম্যাম ক্রেতা ভ্যালু। তাই নাকি? ক্রেতা ভ্যালু, উদ্দীপকটা আরেকবার পড়ো। ম্যাম চাহিদা। হুম, খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসা কোত্থেকে আসবে? বিপণনের মৌলিক ধারণার মধ্যে খুচরা ব্যবসা ছিল? না ম্যাম। তারা মিয়ার কাজে, তারা মিয়ার কাজটা কি দেখো, উদ্দীপক পড়ো আরেকবার। মিস উনি যে তালপাতা দিয়ে শৈল্পিক নকশা সহকারে হ্যাঁ, তালপাতা দিয়ে শৈল্পিক নকশা সহকারে হাত পাখা তৈরি করে, ঠিক আছে? তাহলে কোন মৌলিক ধারণা? এটা হবে পণ্য। মৌলিক ধারণার মধ্যে পণ্য ছিল না? পণ্য সেবা ছিল। জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে হবে তারা মিয়ার কাজে বিপণনের পণ্য মৌলিক ধারণাটি গুরুত্ব পেয়েছে। পণ্য ইনভার্টেড কমার মধ্যে রাখবা। তারপরে পণ্য কি বা পণ্য বলতে কি বোঝায় আমরা পড়েছি কিন্তু, যে মানুষের প্রয়োজন বা অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় সেটাকেই পণ্য বলা হয়। পণ্য দেখা যায়, ধরা যায় এবং পণ্যের বাস্তব উপস্থিতি আছে। সাবান, কাপড়, ফ্যান, হাত পাখা ইত্যাদি পণ্যের উদাহরণ, ঠিক আছে? তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে তারা মিয়া তাল পাতা দিয়ে শৈল্পিক নকশা সহকারে হাত পাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রি করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। অর্থাৎ এখানে হাত পাখা ক্রেতাদের বা ভোক্তাদের চাহিদা এবং অভাব পূরণ করে। ক্রেতাদের চাহিদা আছে বলেই তারা মিয়া হাত পাখা তৈরি করছেন। গরম অনুভূত হলে হাত পাখা দিয়ে বাতাস করে ক্রেতারা উপযোগ পায়, অর্থাৎ উপকৃত হচ্ছে। তাছাড়া হাত পাখা দেখা যায় এবং এর বাস্তব অস্তিত্ব আছে। হ্যাঁ, ধরা যায়, বাস্তব অস্তিত্ব আছে। বিপণনের মৌলিক ধারণা পণ্যের বৈশিষ্ট্যের সাথে হাত পাখার বৈশিষ্ট্যের মিল আছে। কাজেই আমরা বলতে পারি তারা মিয়ার কাজে বিপণনের পণ্য মৌলিক ধারণাটি গুরুত্ব পেয়েছে। ক্লিয়ার কথা? পণ্য মৌলিক ধারণা, হ্যাঁ, মানে পণ্যটা ইনভার্টেড কমার মধ্যে রাখবা। কোন মৌলিক ধারণা বলেছে? তাহলে মৌলিক ধারণা হচ্ছে এখানে পণ্য, প্রোডাক্ট। গ নাম্বার সবার কাছে ক্লিয়ার হয়েছে?
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা দেখো, তুমি কি মনে করো তারা মিয়ার কাজে তার নিজের ও সমাজের উপকার হয়েছে? জি ম্যাম, হয়েছে তো। জি ম্যাম, হয়েছে। হ্যাঁ, হয়েছে। এখন তুমি যদি এটার পক্ষে তোমার মত দাও, তাহলে সেই পক্ষে যুক্তি দেখাতে হবে যে কিভাবে তারা মিয়ার নিজের এবং সমাজের উপকার হয়েছে। ম্যাম, যুক্তিটা হচ্ছে যে হাত পাখার ফল বিক্রি করে সে মুনাফা লাভ করছে, হ্যাঁ, তার তার নিজের সংসার চলছে। নিজের আর ইনকাম হচ্ছে। ভেরি গুড। হ্যাঁ, তার নিজের আয় হ্যাঁ, হচ্ছে। আর হচ্ছে সমাজের লোকজন গরম অনুভব করলে তখন বাতাস করছে, তাদের চাহিদাটা মিটছে, প্রয়োজন মিটছে। ভেরি গুড। আর কিছু? এটাই তো। প্রাকৃতিক সম্পদেরও সদ্ব্যবহার করছে তারা মিয়া, ঠিক কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। আর দেখো, উদ্দীপকে লেখা আছে তার তৈরিকৃত হাত পাখার চাহিদা বেড়ে যাওয়ায় কিছু সংখ্যক কর্মী নিয়ে তিনি বৃহৎ পরিসরে হাত পাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি ব্যবসার কিছু মাধ্যমে লোকের বিক্রির ব্যবস্থা করছে। কর্মসংস্থানও হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। কর্মসংস্থান। কর্মসংস্থান হয়েছে। আর তারপর হচ্ছে পাইকারি ব্যবসার মাধ্যমে বিক্রির অমূল্যে ফলে অন্যান্য অঞ্চলের ক্রেতারাও তার তৈরিকৃত পণ্য ভোগ করতে পারছে, তাই না? ভোগ করতে পারছে। হ্যাঁ, কম মূল্যে পছন্দ মতো। হ্যাঁ, এবং এই সমস্ত কাজের ফলে তারা মিয়ার নিজের যেমন মুনাফা বাড়ছে, তেমনি সমাজের মানুষের জীবনযাত্রার মানও বাড়ছে এবং চাহিদা এবং সমাজের প্রয়োজন মানুষও মেটাচ্ছে। উপকৃত হচ্ছে। ভেরি গুড। তার মানে তোমরা বুঝতে পেরেছো? আর বেকারদের কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা, সেটা ঢাকা বোর্ড 19-এ এসছে। চৈতালি, ঠিক আছে? চৈতালি ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার রেস্তোরাঁ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ কম মূল্যে খাবার পরিবেশন করে আসছে। সহনশীল মূল্য থাকায় মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি ভোজন বিলাস নামে অন্য একটি রেস্তোরাঁ ওই রেস্তোরাঁর পাশেই প্রতিষ্ঠিত হয়, যেখানে পরিচ্ছন্ন পরিবেশের প্রতি গুরুত্ব দেন। এজন্য তারা পরিবেশ বান্ধব আসবাবপত্র ও থালা বাসন ব্যবহার করেন, ফলে ভোজন বিলাস অল্প দিনের মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়। প্রয়োজন কি? এটা কিন্তু আমরা পড়েছি, বলো প্রয়োজন কি? কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। ভেরি গুড, ভেরি গুড। বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এটা দেখো, আমরা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দাগিয়েছি এই প্রশ্নটা। বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে। যে না, যে বিপণন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। হ্যাঁ, ঠিক আছে। গ নাম্বার কোশ্চেন যেটা, চৈতালি রেস্তোরাঁ বিপণনের কোন মৌলিক ধারণার উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত? বিপণনের কোন মৌলিক ধারণার? এটা যে ভোক্তা সন্তুষ্টি। তাই ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। না। ক্রেতা ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, নো, নো, ক্রেতা ভ্যালু কিভাবে আসবে? ক্রেতা সন্তুষ্টি। চাহিদা, চাহিদা হবে। চৈতালি রেস্তোরাঁ বিপণনের চাহিদা, ইনভার্টেড কমার মধ্যে রাখবা, যে চাহিদা মৌলিক ধারণার উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত। তারপরে আমরা চাহিদা কাকে বলে সেটা লিখবো, মনে আছে তো? চাহিদা কাকে বলে? কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য। কোনো কিছুর অভাব, হ্যাঁ বলো। অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে তাদের চাহিদা। হ্যাঁ, কিছুর অভাব আর একটা আর ক্রেতাদের চাহিদা মেটানোর মাধ্যমেই কিন্তু বিপণন কার্যক্রম গতিশীল থাকে,
তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে আমরা কিভাবে বুঝলাম যে চাহিদা এই মৌলিক ধারণাটার উপর গুরুত্ব দিয়েছে চৈতালি রেস্তোরাঁ। যে চৈতালি একটি ঐতিহ্যবাহী খাবার রেস্তোরাঁ, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কম দামে খাবার পরিবেশন করছে। ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি খাবারের দাম কম রেখেছে, কারণ তারা জানে মধ্যবিত্ত ক্রেতারা প্রতিষ্ঠানটির খাবার খেতে চায় বা তারা সেটির অভাব অনুভব করে, কিন্তু আর্থিক সামর্থ্য কম থাকায় অনেকেই সেটা কিনতে পারে না, তাই তারা দাম কম রাখে। মধ্যবিত্ত ক্রেতাদের সামর্থ্যের মধ্যে দাম থাকলে তাদের ব্যয় করার ইচ্ছা তৈরি হয়। ঠিক আছে, মানে যে চাহিদার ওই পয়েন্টটাই কি হচ্ছে উদ্দীপকের সাথে মিলিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ক্রেতাদের সামর্থ্যের মধ্যে দাম থাকলে তাদের ব্যয় করার ইচ্ছা তৈরি হয়, এতে তাদের অভাব চাহিদায় পরিণত হয়। প্রতিষ্ঠানটির দাম কম না রাখলে কি হবে বলো? মধ্যবিত্ত ক্রেতাদের অভাব চাহিদায় পরিণত হতো না। তাই বলা যায় চৈতালি রেস্তোরাঁ বিপণনের মৌলিক ধারণা চাহিদার উপর গুরুত্ব দিয়েছে। চাহিদার উপর গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ওই যে দেখো সেকেন্ড লাইন, থার্ড লাইনে লেখাই আছে যে সহনশীল মূল্য থাকায় মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের ভিড় লেগেই থাকে। ঠিক আছে, এই লাইনটারই ব্যাখ্যা আমি এতক্ষণ বললাম। আচ্ছা, ঘ নাম্বার যেটা, এটা হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন। লাস্ট চ্যাপ্টার যেহেতু আমরা এখনো পড়িনি, কাজে এটা এখন বললেও তোমরা বুঝবা না। ঠিক আছে, আপাতত এই প্রশ্নটা বাদ থাকুক। ভোজন বিলাসের সফলতার কারণ। আমার কথা সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এবার তোমাদের মূল বইতে চলে যাবে। মূল বইতে দেখো ওই যে অনুশীলনীর প্রশ্ন উত্তর যেটা দেওয়া আছে, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার। জি ম্যাম। কি লেখা আছে বলো তো? জনাব জনাব মিজানুর রহমান দীর্ঘদিন। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপকটা, একটু পড়ো মনে মনে। কত পেজ? কেউ একটু পেজ। 54। আচ্ছা, আমার সাথে পেজ নাম্বার তোমাদের মিলবে না, এই কারণে আমি পেজ নাম্বার বলতে পারছি না। পেয়েছি 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বার, জনাব মিজানুর রহমান। পেয়েছি। পড়া হয়েছে? না ম্যাম। ম্যাম হয়েছে। আচ্ছা, দেখো বিপণন কি, একটু আগে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছি। বিপণন কি বা বিপণন কাকে বলে? ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়, এটাও দেখো অনুধাবনমূলক প্রশ্নে আমরা দাগিয়েছি এই প্রশ্নের উত্তর। ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? জি ম্যাম। গ নাম্বার যেটা দেখো, জনাব মিজানুর রহমানের কার্যক্রম দ্বারা বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? বিপণনের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, তার মধ্যে কোন বৈশিষ্ট্যটি মিজানুর রহমানের কাজের দ্বারা ফুটে উঠেছে? মিজানুর রহমান কি করেছে বলো? দেশে এসে একটা ডেয়ারি ফার্ম শুরু হ্যাঁ, করেন। ডেইরি ফার্ম শুরু করেন, তারপরে ওইদিকে লাভ ওইদিকে না লাভ হলেও না এখন হলেও তার পরে খামারে দেখা উৎপাদিত যাচ্ছে যে লাভ দুধের হচ্ছে চাহিদাও অনেক। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন অনেক। স্থানে বিক্রয় কেন্দ্র খুলে তিনি দুধ বিক্রয় শুরু করেন।
ঠিক আছে? হুম। প্রতিটি বিক্রয় কেন্দ্রে অভিজ্ঞ বিক্রয় কর্মী নিয়োগ দেন। বাড়তি চাহিদা মেটানোর জন্য মিজানুর রহমান এখন নতুন আরেকটি ডেইরি ফার্ম চালু করার চিন্তা করছেন। এখন এই মিজানুর রহমানের করছি। এই সব কাজের দ্বারা বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? বিপণনের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, বলো তো কি কি বৈশিষ্ট্য ছিল? ভ্যালু যোগকারী কার্যক্রম, সামাজিক ভ্যালু যোগ করে প্রক্রিয়া, কার্যক্রম ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। হ্যাঁ, এখন অনেকগুলো বৈশিষ্ট্য 6 পৃষ্ঠায় দেখো 1.04 এই পয়েন্টটাতে। এখন বলো তাহলে কোন বৈশিষ্ট্য হবে? অর্থনৈতিক নো নো নো, এত দূরে চলে গেছো কেন? প্রথম বৈশিষ্ট্যটাই তো হবে ভ্যালু যোগকারী কার্যক্রম। ভ্যালু যোগকারী কার্যক্রম। হ্যাঁ, ওই পয়েন্টটা পড়ে দেখো, হুম, তাহলেই বুঝবা। যে কাজের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয় তাকে ভ্যালু যোগকারী কার্যক্রম বলে। ঠিক আছে? যেমন কৃষকের উৎপাদিত পণ্য শহরে এনে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্যটির বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়। এতে শহরের ক্রেতারা সহজেই পণ্যটি পাওয়ার কারণে বেশি মূল্য দিতে রাজি থাকে। এখানে স্থানগত উপযোগ সৃষ্টি করে ভ্যালু যোগ করা হয়েছে। বিপণনের প্রতিটি কাজের মাধ্যমে এরূপ ভ্যালু যোগ করা হয়। এখন উদ্দীপকের কি দেখে আমি বুঝতে পেরেছি যে এটা ভ্যালু যোগকারী কার্যক্রম, এই বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? উদ্দীপকে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য এনেছে। মিজানুর রহমানের ডেইরি ফার্ম হচ্ছে সাভারে। ঠিক আছে? সেখান থেকে সে তার খামারের উৎপাদিত দুধ ঢাকায় এনে বিক্রি করছে। তাহলে স্থানগত উপযোগ হচ্ছে না? বলো। ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, যখনই সাভারের তার খামারের উৎপাদিত দুধ ঢাকায় এনে বিক্রি করবে, সে কি একই দামে বিক্রি করবে নাকি দাম বাড়াবে? দাম বাড়াবে। দাম যেটা বাড়াবে, চাহিদা হ্যাঁ। বেড়েছে। কারণ তার পরিবহন খরচ হয়েছে, সেটা সে অ্যাড করবে, সেটার সাথে সে তার প্রত্যাশিত মুনাফা যোগ জি করবে, ম্যাম। করে সে তার খামারের উৎপাদিত দুধের বিক্রয় মূল্য নির্ধারণ করবে। ক্লিয়ার কথা? তাহলে আমরা লিখবো যে উদ্দীপকে জি ম্যাম। মিজানুর রহমান তার সাভারে ডেইরি ফার্মে উৎপাদিত দুধ ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রয় করছে, অর্থাৎ সে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে ভ্যালু যোগ করছে। কাজে আমরা বলতে পারি যে উদ্দীপকে মিজানুর রহমানের কার্যক্রম দ্বারা বিপণনের ভ্যালু যোগকারী কার্যক্রম, এই বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। ফুটেছে। দক্ষ বাজারজাতকরণ উৎপাদন বৃদ্ধি করে। তুমি এই বক্তব্যের সাথে একমত কিনা? জি ম্যাম। তাদের কারণে যখন বৃদ্ধি হবে। হুম, কেন একমত সেটার ব্যাখ্যা তুমি দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্ন 4 নাম্বার যেটা দেখো, জনাব আকবর দীর্ঘদিন ধরে। পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, এটা একটু মনে মনে পড়ো, দ্রুত পড়বা।
আচ্ছা, বিপণন কি ঘুরে ঘুরে এই প্রশ্ন আসছে। ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায় এটা অনুধাবনমূলক প্রশ্নে খুঁজে পাবে। এই প্রশ্নটা আমাদের দাগানো হয়েছে এর আগে, ঠিক আছে। গ নাম্বার যেটা, উদ্দীপকে জনাব আকবর বিপণনের কোন মৌলিক ধারণার উপর গুরুত্ব দিয়েছেন? চাহিদা। ঠিক মতো পড়ো। ক্রেতার ভ্যালু হবে না এটা। ক্রেতা ভ্যালু হবে না ক্রেতা সন্তুষ্টি হবে, কোনটা? না সরি, ক্রেতার সন্তুষ্ট। হ্যাঁ, ক্রেতা সন্তুষ্টি হবে। যে উদ্দীপকে জনাব আকবর ম্যাম। বিপণনের ক্রেতা সন্তুষ্টি এই ধারণার উপর গুরুত্ব দিয়েছেন। তারপর ক্রেতা সন্তুষ্টি গুরুত্ব বলতে কি দিয়েছেন। বোঝায় সেটা লিখবা, ঠিক আছে। ক্রেতা সন্তুষ্টি আমরা এই অধ্যায় পড়ার সময় পড়েছি, আবার অনুধাবনমূলক প্রশ্ন উত্তরেও দেখো দাগানো আছে ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়, ওটা লিখবো। তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে জনাব আকবর দীর্ঘদিন ধরে মতিঝিলের রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন। তিনি দেশীয় খাবারের সাথে থাই ও চাইনিজ খাবার পরিবেশন করেন। রুচিসম্মত ও বৈচিত্র্যপূর্ণ খাবার পরিবেশনে তিনি সব সময় সচেষ্ট। অর্থাৎ তিনি ক্রেতার সন্তুষ্টির কথা মাথায় রেখেই তার রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন। লাস্ট কোশ্চেন যেটা, বিপণনের কোন বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়ার কারণে মিস্টার তারেকের রেস্টুরেন্টটি সাফল্য পেয়েছে? বিশ্লেষণ করো। সামাজিক প্রক্রিয়া। কি দেখে মনে হলো সামাজিক প্রক্রিয়া? এখানে ম্যাম যে কৃষকদের কাছ থেকে হচ্ছে শাকসবজি মাছ মাংস সংগ্রহ করেছে, তারপর রুচিসম্মত সংগ্রহ করে, খাবার হ্যাঁ। পরিবেশন। তার রেস্টুরেন্টটা কোথায়? গ্রামে, কৃষকদের জমির পাশে? নো না ম্যাম, ম্যাম। কোথায়? মতিঝিল। হ্যাঁ, মতিঝিল। তাহলে এবার বলো বিপণনের কোন হ্যাঁ, না বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিয়েছে? ম্যাম কি জানি, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। না, প্রথম হ্যাঁ বলো কি হবে? হ্যাঁ ঠিক আছে, ভ্যালু যোগকারী কার্যক্রম। যোগকারী কার্যক্রম। জি, ভ্যালু যোগকারী কার্যক্রম এই বৈশিষ্ট্যের উপর কার্যক্রম। গুরুত্ব দেওয়ার কারণে তারেকের রেস্টুরেন্টটি সাফল্য পেয়েছে। তাহলে দেখো 2 নাম্বার প্রশ্নটা পড়লে কিন্তু তোমার 4 নাম্বারের ঘয়ের আনসার তুমি লিখতে পারবে। তাহলে ভ্যালু যোগকারী কার্যক্রম কি সেটা আমরা ব্যাখ্যা করব, তারপর আবার উদ্দীপকের সাথে মিলাবো, ঠিক আছে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন 8 নাম্বার দেখো, 8 নাম্বার। আচ্ছা, এটা মনে হয় আমরা পড়েছিলাম এর আগে, দেখো তো। পড়েছিলাম? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওই যে জনাব জনাব আলম আলম অটোমোবাইল। হ্যাঁ, দ্রুত একটু রিডিং পড়ো মনে মনে, তারপর আমি ধরছি। পড়েছো? আচ্ছা, ক খ আমি ধরছি না, একটু তো জ্ঞান আর অনুধাবনের প্রশ্ন খুঁজলে তোমরা পাবে, ঠিক আছে। গ নাম্বার যেটা দেখো, জনাব আলম বিপণন ক্রমবিকাশের কোন যুগে অবস্থান করছেন? জনাব আলম বিপণন ক্রমবিকাশের কোন যুগে অবস্থান করছেন? বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রচার ও দক্ষ বিক্রয় কর্মী নিয়োগ করেন। তাহলে বিপণনের কোন যুগে ছিল?
বিক্রয় যুগ হবে, বিক্রয় যুগ। দেখো বিক্রয় যুগ, হ্যাঁ হ্যাঁ বিক্রয় তাহলে যুগ। প্রথমে আমরা লিখব যে জনাব আলম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগে অবস্থান করেন, তারপরে বিক্রয় যুগে আমরা যা যা পড়েছি সেটা লিখব, তারপর উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে জনাব আলম অটোমোবাইল যন্ত্রাংশ বিপণন বিদেশ থেকে ক্রমবিকাশ। আমদানি করে নিজের এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে বিক্রয় করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি বিজ্ঞাপন প্রচার এবং দক্ষ বিক্রয় কর্মী নিয়োগ করেন, যা বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, লাস্ট কোশ্চেন যেটা দেখো, উদ্দীপকে বর্ণিত হাবিব এবং তার পিতার গৃহীত পদক্ষেপ সমূহ বিপণন ক্রমবিকাশের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো। হাবিব ছিল জনাব আলমের ছেলে, তাই তো? উদ্দীপকে জি ম্যাম। হাবিবের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগে? ওনারটা হচ্ছে সামাজিক যোগাযোগ। মোবাইল সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণন যুগ। মোবাইল বিপণন যুগ। মোবাইল বিপণন যুগ। আর তার বাবারটা ছিল বিক্রয় যুগ। বিক্রয় যুগ। হ্যাঁ, তাহলে এই মোবাইল বিপণন যুগ লিখবো, ব্যাখ্যা দিব, বিক্রয় যুগের ব্যাখ্যা দিব। ক্লিয়ার ম্যাম, কথা? এটা সামাজিক যোগাযোগ লিখলে হবে? হবে, হবে। ওকে ম্যাম। ঠিক আছে, এরপর দেখো সৃজনশীল 12। একটু দ্রুত আমরা আগাবো, হ্যাঁ, আমার আর 5 মিনিট দেখাচ্ছে। সৃজনশীল 12, মিস্টার পলের গাড়ি কেনার সামর্থ্য। একটু রিডিং পড়ো দ্রুত। পড়েছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। ক খ এটা হচ্ছে জ্ঞান আর অনুধাবনের প্রশ্নগুলো খুঁজলেই এই দুটো পেয়ে যাবে। ঠিক আছে, ক নাম্বার আর খ নাম্বার। আমি গ নাম্বারে চলে যাচ্ছি। মিস্টার পলের গাড়ি ক্রয় কোন মৌলিক ধারণার অন্তর্গত? ব্যাখ্যা করো। ম্যাম এটা প্রয়োজন হবে। সরি, অভাব। আমাকে জিজ্ঞেস না করে উদ্দীপক আরেকবার পড়ো। প্রথমে তার গাড়ি কেনার সামর্থ্য ছিল না, তারপরে তো সে গাড়ি কিনেছে। তো হ্যাঁ উত্তরোত্তর ব্যবসায় সাফল্যের জি, ম্যাম। ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। তাহলে তার গাড়ি ক্রয় কোন মৌলিক ধারণার অন্তর্গত? চাহিদা। চাহিদা। ভেরি গুড। চাহিদা, হ্যাঁ। হ্যাঁ, এটা দেখো 9 পৃষ্ঠায় আমরা পড়েছিলাম, প্রয়োজন অভাব চাহিদা ছিল না, সেই জি, চাহিদার ম্যাম। ওখান থেকে যে লাইনগুলো আমরা পড়েছি সেগুলো ব্যাখ্যা করব। করার পরে উদ্দীপকের সাথে মিলাবো যে প্রথমে তার গাড়ি ক্রয়ের ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না। ইচ্ছা ছিল, অর্থ ব্যয়ের, সরি, প্রয়োজন ছিল, অর্থ ব্যয়ের ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না। কিন্তু পরে যখন তার ব্যবসার মুনাফা হয়েছে, উত্তরোত্তর সাফল্য অর্জন করেছেন, তার হাতে অর্থ এসেছে, তার মানে তার প্রয়োজন, গাড়ি কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, তিনটারই সন্নিবেশ ঘটেছে, যার কারণে তিনি গাড়িটি ক্রয় করেছেন। কাজে আমরা বলতে পারি মিস্টার পলের গাড়ি ক্রয় হচ্ছে বিপণনের চাহিদা এই মৌলিক ধারণার অন্তর্গত। হ্যাঁ, মিস্টার পলের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তা বিশ্লেষণ করো। মিস্টার পলের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? রাজশাহীতে এখানে 1000 শ্রমিক কর্মরত থাকবেন, অর্থাৎ কাজ করবেন। তার এই সিদ্ধান্ত কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে সেটা ব্যাখ্যা করবা। কিভাবে রাখবে বলো? কর্মসংস্থান সৃষ্টি হবে। ভেরি গুড। তাহলে আমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো যে কর্মসংস্থান সৃষ্টি, সেটার অল্প একটু ব্যাখ্যা দিবা যে তার প্রতিষ্ঠানে 1000 শ্রমিক কাজ করার মাধ্যমে সেই 1000 শ্রমিকেরই কর্মসংস্থান হবে। তারপর আমরা লিখতে পারবো বেকারত্ব হ্রাস, যে 1000 শ্রমিক যদি সে নিয়োগ দেয় তাহলে সমাজ থেকে বা দেশ থেকে 1000 বেকার লোকের সংখ্যা কমে যাবে। হ্যাঁ, আয় বৃদ্ধি, তার প্রতিষ্ঠানে যারা
কাজ আর বেশি করবে, পাবে, হ্যাঁ বেতন প্রাপ্তি বা জনগণের চাহিদা মিটবে। হ্যাঁ ভেরি গুড। তাহলে এইভাবে করে গুছিয়ে লিখবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা 15 নম্বর কোশ্চেন, যেটা 15 নম্বর কোশ্চেন দেখো, বাগদা চিংড়ি চাষ, এটার ক খ আমি ধরছি না, গ নাম্বার যেটা, হ্যাঁ আমি একটু দ্রুত শেষ করি, সময় শেষ দেখাচ্ছে। গ নাম্বার যেটা দেখো সেটা হবে জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? গুদামজাতকরণ। সময়গত গুদামজাতকরণ তো হচ্ছে কাজের নাম, উপযোগ, উপযোগ হবে ও আচ্ছা, আচ্ছা, সময়গত। সময়গত। হ্যাঁ তাহলে সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে, তারপরেও সেটার ব্যাখ্যা দিব। আর লাস্ট কোশ্চেন যেটা, বিপণন কর্মকাণ্ড জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। এটা দেখো আমাদের অনুধাবনের প্রশ্নে আমরা পড়েছিলাম যে বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। ওই উত্তরের আলোকে একটু ইলাবোরেট করে লিখবা বিস্তারিত, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা প্রথম কথা কেটে অধ্যায়, কেটে আসছে। কথা কেটে আসছে, আমার নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে সেই কারণে। প্রথম অধ্যায় আমি আজকে বুঝতে আমাদের পারতেছি। শেষ হলো, নেক্সট ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে? জি ম্যাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ম্যাম ভালো আসসালামু থাকো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।